আজকে আমরা বিল অফ এক্সচেঞ্জ চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 8 থেকে স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 8টা একবার পড়ে নেব। কোশ্চেন নাম্বার 8 বলছে এ ওড বি rupees 8,000. A owed B rupees 8,000. He gave a bill for the same on 1st August 2023, payable after 4 months at the Bank of India, Chandni Chowk, Delhi. Immediately after receiving the bill, B endorsed it to C in payment of his debt. In 1st September 2023, C endorsed the bill, discounted the bill at 12% per annum. তো সি বিলটা ডিসকাউন্ট করে নিয়েছে 12% per annum কমিশনে। দ্য বিল ইজ মেড অন দ্য ডিউ ডেট, পাস নেসেসারি জার্নাল এন্ট্রি ইন দ্য বুকস অফ এ বি অ্যান্ড সি। তার মানে এ ওড বি রুপিস 8,000 এটা বলে দিয়েছে। হি গেভ এ বিল অন দ্য সেম অন 1st August 2023 তে বলে দিয়েছে। পেয়েবল 4 মান্থ বলে দিয়েছে। এবার বলছে ইমিডিয়েটলি আফটার রিসিভিং দ্য বিল, বি এন্ডোর্স করে দিল সি কে। তার মানে এ হচ্ছে গিয়ে ড্রয়ি, বি হচ্ছে ড্রয়ার। বি বিলটা পেয়ে বি এর যে ক্রেডিটার আছে সি তাকে এন্ডোর্স করে দিয়েছে বিলটা। কবে এন্ডোর্স করে দিয়েছে? যেদিন পেয়েছে বিলটা সেদিনই এন্ডোর্স করে দিয়েছে। এবার সি কি করেছে, সেই বিলটা নিয়ে গিয়ে সি বিলটা কি করেছে 1st September 2023 তে সি বিলটা ডিসকাউন্ট করে নিয়েছে ব্যাংকে গিয়ে। এবার ডিউ ডেটে বিলটা ম্যাচিওর হয়ে গেছে। এ বি সি তিনজনের বইতে অ্যাকাউন্টটা খুলতে হবে আমাদের। এই হচ্ছে কি আমাদের অঙ্ক। তো চলো আমরা স্টার্ট করি। তাহলে হচ্ছে এ বি সি তিনজন আছে, এ আছে, বি আছে আর সি আছে। তো চলো কোশ্চেন নাম্বার 7 নাকি 7 না 8 কোশ্চেন নাম্বার 8 চলে এলাম আমরা। এ বি সি তিনজনের বই, জাস্ট এ মিনিট। হ্যাঁ, ইন দ্য বুকস অফ এ, ইন দ্য বুকস অফ বি, ইন দ্য বুকস অফ সি, তিনজনের বই করব। তাহলে বি এর ওপর একটা বিল কেটেছে, 1st অগস্টে। তাহলে 1st অগস্ট মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট 2023 তে বি এর ওপর একটা বিল কাটলো। তাহলে বি এর কাছে বিলটা ফেরত এলো, তাই বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট। আচ্ছা, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট, টাকা হচ্ছে 8,000 টাকা। 8,000। তো জায়গা ছোটোর জন্য আমি জাস্ট এরকম ভাবে বোঝাচ্ছি। এবার এ বিলটা তো অ্যাকসেপ্ট করলো সেম ডেটে, তাহলে এ কি লিখবে, অ্যাকসেপ্ট করে আমি বি কে দিলাম, তাহলে এ লিখবে বি অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট। কত টাকা? 8,000 টাকা। 8K, 8,000কে আমরা 8K লিখতে পারি। ঠিক আছে। এবার নেক্সট কি বলছে দেখি। নেক্সট বলছে স্যার বিলটা কি হলো, সেম ডেটে বি বিলটাকে নিয়ে সি কে এন্ডোর্স করে দিল। বি বিলটাকে নিয়ে সি এর কাছে এন্ডোর্স করে দিল সেম ডেটে, যেদিন এই বি এর ওপর বিল কাটলো সেম ডেটে বি এন্ডোর্স করে দিল বিলটা সি এর কাছে। তো সি এর কাছে কি এলো, বিল এলো, তাই বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি অ্যাকাউন্ট। বি এর কাছ থেকে পেলো বি অ্যাকাউন্ট। কত টাকা স্যার? 8,000। বোঝা গেল? দেখা যাচ্ছে? ঠিক আছে। এবার নেক্সট কি বলছে, এবার সি কি করলো, বিলটা 1st সেপ্টেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, 1st আগস্টে বিল পেয়েছিল। 1 মাস রাখার পর 1st সেপ্টেম্বর সি কি করলো, বিলটাকে নিয়ে ব্যাংকে ডিসকাউন্ট করিয়ে নিল। তাহলে ডিসকাউন্ট এন্ট্রি কি হচ্ছে, সি ব্যাংকে গিয়ে টাকা কালেক্ট করলো। আমরা যদি লিখি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লিখতে পারি, ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট লিখতে পারি টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট। বোঝা যাচ্ছে? বিল কত টাকা দিল স্যার? 8,000 টাকার বিল দিল। এবার বিলটা যখন ডিসকাউন্ট করলো তখন ডিসকাউন্টিং চার্জ দিতে হবে। বিলটা কত মাসের ছিল স্যার? 4 মাসের বিল ছিল। তাহলে আমি যদি এখানে লিখি বিল
drawn on A for 4 month, বিলটা 4 মাসের জন্য কাটা হয়েছিল। 1 মাস সি নিজের কাছে রাখার পর বিলটা ব্যাংকে গিয়ে ভাঙিয়ে নিল, তাহলে ডিসকাউন্টিং এর জন্য কত কত চার্জ দিতে হবে দেখি। 8,000 টাকা ইন্টু 12%, ঠিক আছে। ব্যাংকের কাছে ক মাস বিলটা ছিল? 3 মাস ছিল। 3 মাস থাকলে 3/12, 3/12। তো দেখে নাও 8,000 টাকা, 8,000 ইন্টু 12% ইন্টু 3/12 কত হচ্ছে? 240 টাকা। তাহলে ডিসকাউন্টিং চার্জ হচ্ছে 240 টাকা। তাহলে 8,000 টাকার বিল দিল, 240 টাকা ব্যাংক কেটে নিল, তাহলে হাতে পেলে কত সি? 7,760 টাকা। 7,760 টাকা। এই পর্যন্ত ক্লিয়ার আছে? 7,760 টাকা পেয়েছে। আচ্ছা, এবার ডিউ ডেটে বিলটা অনার হয়ে গেল, ডিউ ডেটে বিলটা অনার হয়ে গেছে। তার মানে ডিউ ডেটে সি গেছে এর কাছে, সরি সি কেন যাবে? সি তো বিলটা ব্যাংকে দিয়ে দিয়েছে, তাহলে ব্যাংকের লোক গেছে এর কাছে, ব্যাংকের লোক গেছে এর কাছে, এ টাকাটা পেমেন্ট করে দিয়েছে। আচ্ছা, ডিউ ডেট মানে কি স্যার? ডিউ ডেটটা হচ্ছে, আমি এখানে শুধু একটু ছোট্ট করে দেখাই। ডিউ ডেট দেখো, 1/8/23 বিলটা কাটা হয়েছে, এর সঙ্গে 4 মাস 3 দিন যোগ হবে, তো দিনের সঙ্গে দিন যোগ করো, মান্থের সঙ্গে মান্থ যোগ করো, 3 আর 1 4, 8 আর 4 12, 23 সাল, ঠিক আছে। 4/12/2023। তাহলে স্যার 4/12/2023 কি হয়ে গেল স্যার? 4/12/2023 এ বিলের টাকাটা পেমেন্ট করলো। তাহলে এ বিলের টাকাটা পেমেন্ট করার সময় বিলটা হাতে নিল, বিল পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু, যখন ক্যাশ পেমেন্ট করে দিচ্ছে তখন টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ চলে গেলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়। তাহলে স্যার কত টাকা পেমেন্ট করলো? 8,000 টাকা পেমেন্ট করলো। বোঝা গেল? এটা যখন আমরা এর বইতে করব, প্রথমে এর বই করব, তারপরে বি এর বই করব, তারপরে সি এর বই করব, ঠিক আছে। আমি পাশাপাশি করলাম যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। এবার 8 নম্বরের পর আমি চলে যাব 9 নম্বরের অঙ্কে। 9, কোশ্চেন নাম্বার 9। তো কোশ্চেন নাম্বার 9টা দেখো, আমি আরেকটু ব্যাপারটা জুম করে দেখাই। কোশ্চেন নাম্বার 9 দেখো, বলছে এ সোল্ড গুডস টু বি ফর ₹10,000 অন ক্রেডিট অফ 3 মান্থ। এ বি কে একটা গুডস সেল করলো 10,000 টাকার, ক্রেডিটে সেল করলো 3 মাসের জন্য। বি অ্যাকসেপ্টেড ড্রাফট, মানে ওই বিল, ড্রাফট বলো বিল বলো একই জিনিস, ফর দ্য অ্যামাউন্ট। দ্য ড্রাফট ওয়াজ এন্ডোর্সড ইন ফেভার অফ সি, ড্রাফটটা মানে বিলটা সি কে এন্ডোর্স করে দেওয়া হলো। হু গট দ্য পেমেন্ট অন ম্যাচুরিটি, ম্যাচুরিটির দিন টাকাটা পেয়ে গেল, গিভ জার্নাল এন্ট্রি। তাহলে এ সেল করলো বি কে, এ কি করলো? সেল করলো বি কে। তাহলে চলে আসো, এ সেল করলো বি কে। তাহলে কোশ্চেন নাম্বার 9, ইন দা বুকস অফ এ লিখি এখানে, ইন দা বুকস অফ বি লিখি এখানে, আর এখানে হচ্ছে ইন দা বুকস অফ কাকে এন্ডোর্স করলো? সি, সি কে এন্ডোর্স করলো, ঠিক আছে। এ সেল করলো বি কে, ডেট বলেনি স্যার, ডেট বলেছে না, ডেট বলেনি। তাহলে নর্মাল সেল করার এন্ট্রি করো, ডেটে করে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। বি অ্যাকাউন্ট ডেবিট, বি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, বি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, বি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা হচ্ছে? 10,000 টাকা, 10K 10K, ঠিক আছে, 10,000 টাকা। এবার বি কি করবে? বি পারচেস করবে, তাহলে বি লিখবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, আমি একটু শর্টে লিখছি জায়গা কম, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট কার থেকে কিনলাম? স্যার এ থেকে কিনলাম, তাহলে টু এ অ্যাকাউন্ট। কত টাকা? 10,000 10,000 10,000 10,000, ঠিক আছে। এবার বিলটা সি কে এন্ডোর্স করে দেওয়া হয়েছে, তাহলে সি কে যখন এন্ডোর্স করা হয়েছে, সি এর কাছে বিল এসছে, তাহলে সি লিখবে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু, কার কাছ থেকে পেয়েছে? এর কাছ থেকে পেয়েছে, তাই না, এ অ্যাকাউন্ট। এ কি এখানে? এ হচ্ছে ড্রয়ার, এ হচ্ছে ড্রয়ার, বি হচ্ছে ড্রয়ি, যার উপর বিল কাটা হয়েছে। আচ্ছা, এন্ডোর্স করেছে সি কে, কে এন্ডোর্স করেছে? এ এন্ডোর্স করেছে, তাহলে এ এন্ডোর্স করে দিয়েছে বিলটা সি কে, 10,000 টাকার বিল, 10,000 10,000। সি বিলটা নিজের কাছে রেখেছে, ডিউ ডেটে এসে, ডিউ ডেটে কি হয়েছে? সি গেছে বি এর কাছে টাকাটা কালেক্ট করতে, তো বি বলছে আচ্ছা টাকা তো দেবোই, অবশ্যই দেবো, তো একটা কাজ করো, আগে বিলটা দাও,
তো বিলটা নিয়েছে বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট আর বদলে ক্যাশ পেমেন্ট করে দিয়েছে টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 10,000। 10,000, ঠিক আছে। এর ঘরে কোনো এন্ট্রি নেই, সি এর ঘরে এন্ট্রি হবে। সি কি করবে? সি বলবে ক্যাশ পেলাম, ক্যাশ পেলাম আর বদলে কি চলে গেল? বিলটা চলে গেল। এগেনস্ট বিলস রিসিভেবল, বিলস রিসিভেবল এগেনস্টে ক্যাশ রিসিভ করলাম 10,000। 10,000, বলো কোনো ডাউট আছে? নেই তো? নেক্সট অঙ্কে আসি। আচ্ছা দেখো, এখানে একটা এন্ট্রি জাস্ট মিস করে চলে গেছি। এ বি কে জিনিসটা সেল করলো, কিন্তু আমি বিল কাটার এন্ট্রি করিনি বি এর ওপরে। বিল যখন এ বি এর ওপর কাটবে তখন বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার বি অ্যাকাউন্ট, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি অ্যাকাউন্ট। কত টাকা? 10,000। 10,000, আর বি এর ঘরে যে এন্ট্রিটা হবে আমি এখানে স্টার মার্ক দিয়ে আমি নিচে দেখাচ্ছি, সেটা হবে এ অ্যাকাউন্ট ডেবিট, বিলটা অ্যাকসেপ্ট করে এ কে ফেরত দেবে, এ অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট। এই জায়গাটা জাস্ট একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। এইবার হলো, তাহলে এটা 1 নম্বর এন্ট্রি, এটা 2 নম্বর এন্ট্রি। আর বি এর ঘরে এটা 1 নম্বর এন্ট্রি, নাম্বার 1 এন্ট্রি এটা, নাম্বার 2 এন্ট্রি এটা, নাম্বার 3 এটা এন্ট্রি, ঠিক আছে। সি এর ঘর ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা 10 নম্বর অঙ্কটা কি বলছে? অন 10th July 2024 A sold goods to B for 25,000. He drew on him a 3-month bill for 25,000. B accepted the bill. After 10 days A endorsed the bill to his creditor C. On the due date, acceptance is duly met. Pass journal entry in the books of A, B and C. তার মানে A সেল করলো, তার মানে A ড্রয়ার, B হচ্ছে ড্রয়ি, আর কাকে এন্ডোর্স করা হয়েছে? সি কে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে ড্রয়ার। চলে আসো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ এ হচ্ছে ড্রয়ার, বি হচ্ছে ড্রয়ি, আর এদিকে সি। লিখে নি ড্রয়ার, ড্রয়ার, ড্রয়ি। ড্রয়ার মানে যে বিলটা কাটছে, ড্রয়ি মানে যার উপরে কাটা হচ্ছে। আচ্ছা তাহলে এখানে কি হয়ে গেল? এ এ সেল করবে বি কে, তারিখ হচ্ছে 10th জুলাই, 10/7, 10/7/2024, 10/7/2024 এ সেল করছে, এ সেল করছে বি কে, তাই না? তাহলে এ কি লিখবে? বি অ্যাকাউন্ট ডেবিট, বি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, বি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 25,000, 25,000, 25,000, ঠিক আছে। এবার বি এর ঘরে এন্ট্রি হবে, বি পারচেজে এন্ট্রি করবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, কার কাছ থেকে পারচেজ করছে? এর কাছ থেকে পারচেজ করছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট 25,000, 25,000, ঠিক আছে। এবার বিল কাটা হবে, বিল কাটবে এ, বি এর ওপর বিল কাটবে 3 মাসের জন্য কাটবে, তাহলে সেম ডেট এ বি এর ওপর বিল কাটবে, তাহলে এর কাছে বিলটা সিগনেচার হয়ে ফেরত আসবে। বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি অ্যাকাউন্ট 25,000, 25,000, ছোট করে আমি লিখছি বিল ড্রন, ড্রন ফর 3 মান্থ, 3 মাসের জন্য বিল কাটা হলো। এবার বি বিলটাকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে বি এ কে ফেরত দেবে, বি বিলটা অ্যাকসেপ্ট করে এ কে ফেরত দেবে। তাহলে ফেরত দেওয়ার এন্ট্রি কি হয়ে যাচ্ছে? বি কাকে ফেরত দিচ্ছে? এ কে ফেরত দিচ্ছে, তাহলে এ অ্যাকাউন্ট ডেবিট টু, এ অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট, বিলস পেয়েবল অ্যাকাউন্ট কত স্যার? 25,000, 25,000 হয়েছে। এইবার কি হচ্ছে? আফটার 10 days এ এন্ডোর্স দ্য বিল টু হিজ ক্রেডিটর, 10 দিন পরে, তাহলে 10 এর সঙ্গে 10 যোগ করো, 20 তারিখ, 20/7/2024, 20/7/2024 এ কি করলো? সি কে বিলটা এন্ডোর্স করে দিল, তাহলে এ কি বলবে? সি অ্যাকাউন্ট ডেবিট, সি অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট, টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট কত টাকা স্যার? 25,000, 25,000। সি কি করবে? সেম ডেটে চলে আসো সি এর ঘরে, সেম ডেটে সি এর ঘরে চলে আসো, সি বলবে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু
কার কাছ থেকে পাচ্ছি, এর কাছ থেকে পাচ্ছি। টু এ অ্যাকাউন্ট কত টাকা, 25,000, 25,000। ডিউ ডেটে চলে আসো, ডিউ ডেটে চলে আসো। ডিউ ডেট হচ্ছে 3 মাস, 3 মাস 3 দিন, তাহলে ডিউ ডেটটা এখানে বোঝাই। ডিউ ডেট হচ্ছে তোমার কবে কেটেছিল বিলটা, 10 তারিখে, 10/7/24। তার সঙ্গে যোগ হবে 3 মাস 3 দিন, দিনের সঙ্গে দিন যোগ হবে, মাসের সঙ্গে মাস যোগ হবে। 10 আর 3 13, 13/7/2024। সি যাবে বি এর কাছে, 7 আর 3 10 হবে, 7 আর 3 10 হবে, সরি। হ্যাঁ, 10 আর 3 13, 7 আর 3 10, ঠিক আছে। 13/10/2024 সি যাবে কার কাছে, বি এর কাছে যাবে। সি বি এর কাছে যাবে, গিয়ে বিলের টাকা কালেক্ট করবে, বিলের টাকা কালেক্ট করবে। তাহলে সি যখন বি এর কাছে যাবে, তার জার্নাল এন্ট্রি হয়ে যাবে বি এর ঘরে হচ্ছে গিয়ে 13/10/2024। বি বলবে দাও বিলটা আমার হাতে দাও দেখি, বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট, আর এই নাও ক্যাশ নিয়ে যাও, টু ক্যাশ অ্যাকাউন্ট 25,000, 25,000। আর সি কি বলবে, 13/10/2024 বলবে ক্যাশ পেয়ে গেলাম, ক্যাশ পেলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর বদলে কি চলে গেল, বিল রিসিভেবল আমার কাছ থেকে চলে গেল 25,000, 25,000। কথা বোঝা গেছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আচ্ছা, 11 নাম্বার ম্যাথটা দেখে নাও। 11 নাম্বার বলছে ললিত সোল্ড গুডস টু সুমিত for 20,000. Sumit accept two bill of 10,000 each for 3 months. Lalit endorse one bill to Deepak. On due date, both the bill are met. Pass entry in the books of Lalit and Sumit. তাই তো, ললিত এন্ড সুমিতের ওপর, সুমিতের দুটো অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা স্যার দীপকের অ্যাকাউন্টও খুলে নেবো, অসুবিধা নেই, ঠিক আছে। আমরা স্যার দীপকের অ্যাকাউন্ট খুলতে পারবো, তাই না, কারণ আমরা শিখে গেছি অলরেডি, 2-3টে ম্যাথ অলরেডি করে ফেলেছি আমরা। তাহলে দেখো, কে কার উপর বিল কাটছে, ললিত সেল করছে, 11 নম্বর ম্যাথ। ললিত হচ্ছে গিয়ে ড্রয়ার, হ্যাঁ ব্র্যাকেটে কি লিখবো, ড্রয়ার। আচ্ছা, সুমিত, সুমিত হচ্ছে ড্রয়ি, আর দীপক হচ্ছে ললিতের ক্রেডিটার, তাই না, দীপক হচ্ছে ক্রেডিটার, কার, ললিতের ক্রেডিটার। তো ললিত কি করছে, সেল করছে, তারিখ দেয়নি। তো ললিত যখন সেল করছে, কাকে সেল করছে, সুমিতকে। সুমিত অ্যাকাউন্ট ডেবিট, সুমিত অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। স্যার কত টাকা সেল করছে, 20,000, 20K, 20K। সুমিত কি করছে, সুমিত পারচেজের এন্ট্রি করবে, সুমিত স্যার পারচেজের এন্ট্রি করবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ললিত অ্যাকাউন্ট। কত টাকা স্যার, 20K, 20K মানে 20,000। এবার বিল কাটা হবে স্যার, বিল কি কাটবে, ললিত কাটবে, কার উপর কাটবে স্যার, সুমিতের উপর কাটবে, তাই না, সুমিতের উপর বিল কাটবে। তাহলে সুমিত বিলটা অ্যাকসেপ্ট করে ললিতকে ফেরত দেবে। তো ললিতের কাছে বিলটা কি, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু সুমিত 20K, 20। আচ্ছা, দুটো বিল কেটেছে তো, হ্যাঁ দুটো বিল, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিচ্ছি, বিং টু বিল of rupees 10,000 each, 10,000 each drawn on সুমিত, সুমিতের ওপর দুটো বিল কাটা হলো, ঠিক আছে। আলটিমেটলি টোটাল টাকা কত, 20,000ই তো হবে না, নিচে লিখে দিলাম 10,000 করে দুটো। হ্যাঁ, দুখানা বিল কেটেছে, দুখানার জায়গায় 20খানা কাটবে, ও 1,000 টাকা করে, তোমার কি প্রবলেম, কথা বুঝতে পেরেছো। অঙ্কে যা বলা থাকবে আমাকে তাই করতে হবে, ঠিক আছে।
তো দুখানা জায়গা 20খানা কাটবে, আমাদের কিছু বলার নেই, আমরা অ্যাকাউন্টেন্ট, আমাদের অ্যাকাউন্টসটা মেনটেন করতে হবে, ঠিক আছে। আমাদের জিজ্ঞেস করে যদি কমার্স চলতো তাহলে তো হয়েই যেত। আচ্ছা, এবার আমি কি করছি, এবার সুমিতের ঘরে করি। সুমিত কি করছে, সুমিত ললিতকে বিলটা দিচ্ছে, ললিত অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট, কত টোটালে 20,000 এ বিল। তাহলে কি লিখতে পারি এখানে, বিইং টু বিলস অ্যাকসেপ্টেড এরকম লিখতে পারি, ইন ফেভার অফ ললিতের ফেভারে দুটো বিল কাটা হয়েছে বা দুটো বিল অ্যাকসেপ্ট করা হয়েছে, ললিতকে দিতে হবে। এবার ললিত কি করলো, একটা বিল দীপককে দিয়ে দিল। স্যার যখন একটা বিল দীপককে দিয়ে দিচ্ছে, তখন ললিতের ঘরে কি এন্ট্রি হবে, দীপক অ্যাকাউন্ট ডেবিট, দীপককে দিচ্ছি দীপক অ্যাকাউন্ট ডেবিট। হ্যাঁ হ্যাঁ, একটা বিল ললিত সুমিতের কাছে নিতে যাবে, আর আরেকটা বিলের টাকা দীপক সুমিতের কাছে নিতে যাবে। তাহলে দীপক অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট। তাই নিচে ন্যারেশন কি লিখছি, বিইং ওয়ান বিল of rupees 10,000 endorsed to দীপককে এন্ডোর্স করা হলো, কত টাকার বিল, 10,000 টাকার বিল। বোঝা গেছে। এবার দীপকের ঘরে চলে আসো, দীপক কি বলছে, স্যার বিল পেলাম, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট কার কাছ থেকে, টু ললিত অ্যাকাউন্ট, ললিতের কাছ থেকে পেলাম, স্যার কত টাকার, 10,000 টাকার বিল পেলাম। তাহলে দুটো বিল কাটা হয়েছিল 10,000 টাকা করে, একটা ললিতের কাছে আছে, একটা দীপকের কাছে আছে। ডিউ ডেটে চলে আসো, ডিউ ডেটে দীপক যাবে সুমিতের কাছে 10,000 টাকা নিতে, ললিত যাবে সুমিতের কাছে 10,000 টাকা নিতে। তাই সুমিতের ঘরে এন্ট্রিটা ফার্স্ট করি, দুজনেই গেছে। সুমিত বলছে দাও বিলগুলো দাও দেখি। তো সুমিতকে বিল দেওয়া হয়েছে, বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ও ক্যাশ পেমেন্ট করে দিয়েছে। কত পেমেন্ট করেছে, স্যার 10,000 আর 10,000 মিলিয়ে 20,000 পেমেন্ট করেছে, যার মধ্যে ললিতের কাছে এসছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ললিতের কাছে ক্যাশ এসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু, ওর হাত থেকে কি বেরিয়ে গেছে, বিল রিসিভেবল বেরিয়ে গেছে, কত টাকা, 10,000 টাকা, আর পেয়েছেও 10,000 টাকা। আর দীপকের কাছে কি এসছে, দীপকের কাছেও ক্যাশ এসছে, স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু স্যার বিল রিসিভেবল অ্যাকাউন্ট, কত টাকা, 10,000 টাকা। স্যার বলো এই পর্যন্ত ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। এবার কোশ্চেন নাম্বার 12-এ যাব আমরা, কোশ্চেন নাম্বার 12-এ যাব, যেখানে হবে বিল সেন্ড টু ব্যাংক ফর কালেকশন। বিল, আমি হেডিংটা করে নিই, বিল সেন্ড ফর কালেকশন, বিল কি আমি পাঠিয়েছি কালেকশন করার জন্য, কার কাছে পাঠিয়েছি, ব্যাংকের কাছে, কারণ ডিউ ডেটে হয়তো আমি বিলটা কালেক্ট করার জন্য থাকবো না, তাই জন্য আমি ব্যাংকের কাছে বিলটা দিয়ে দিয়েছি কালেকশন করার জন্য। এর জন্য ব্যাংক কিছুটা চার্জ কাটবে, সেটা বছরের যে চার্জ হয় সেই চার্জের সঙ্গে ইনক্লুড করা থাকবে, পার বিল হিসেবে কোনো চার্জ কাটে না, ঠিক আছে, পার বিল হিসেবে চার্জ হবে না, বছরে একটা যে চার্জ কাটে মেইনটেনেন্স চার্জ, সেই চার্জটা কাটবে। তো দেখো কি বলছে, অনিল ড্রজ এ বিল অন অনিল জগতের উপর একটা বিল কাটছে 50,000 টাকা 2 মাসের জন্য। আফটার ডেট, ইমিডিয়েটলি আফটার ইটস অ্যাকসেপ্টেন্স, মোহন কোথা থেকে এলো, মোহন সেন্ট দ্য বিল টু হিজ ব্যাংক ফর কালেকশন। অনিল জগৎ, তাহলে এখানে মোহনটা ভুল করে লেখা হয়েছে, এটা হবে অনিল। স্যার অনিল সেন্ট দ্য বিল টু হিজ ব্যাংক ফর কালেকশন, অন ডিউ ডেট ব্যাংক গেট দ্য পেমেন্ট, ব্যাংক পেমেন্ট পেয়ে গেছে। গিভ জার্নাল এন্ট্রি টু অনিল অ্যান্ড মোহন। আচ্ছা, এবার তাহলে অনিল অ্যান্ড, এখানে আবার মোহন ভুল লেখা আছে, এখানে কি হবে, জগৎ, JAGAT, জগৎ, ঠিক আছে, লিখলাম। তা চলে আসো অঙ্কে, সলিউশনে চলে আসি। সলিউশনে এসে স্যার দেখতে পাচ্ছি দুজন আছে স্যার, একজন ললিত আছে, অনিল আছে, আর একজন জগৎ।
অনিল ডু এ বিল, তাহলে অনিলকে মিডিলে লিখি অনিল। না কেটার নয়, কেটার নয়, কেটার হলে ওটা ইনডোরস বলা থাকতো। এদিকে হচ্ছে অনিল, এ হচ্ছে কি ড্রয়ার, ড্রয়ার। আর অনিল এদিকে হলো অনিল, আর এদিকে হচ্ছে জগৎ, এটা হচ্ছে ড্রয়ি। 50,000 টাকা একটা বিল কেটেছে, ডেট নেই। তাহলে স্যার বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, অনিলের ঘরে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু জগৎ অ্যাকাউন্ট। জগৎ অ্যাকাউন্ট কত টাকার বিল স্যার? 50,000 টাকার বিল। 50,000, 50,000 কে মানে হাজার, হ্যাঁ 50 কে মানে 50,000। এবার কি বলছে, জগতের ঘরে চলে আসো। জগতের ওপর বিল কাটা হয়েছে, তো জগৎ কি করছে, বিলটা কেটে অনিলকে ফেরত দিচ্ছে, তাই না? তাহলে অনিল অ্যাকাউন্ট ডেবিট, অনিল অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট, বিলস পেয়েবল অ্যাকাউন্ট 50,000, 50,000, ঠিক আছে। এবার এবার কি হয়েছে, ডিউ ডেটে 2 মাস পর, ডিউ ডেট, হ্যাঁ ডিউ ডেটে আমি এখানে ডিউ ডেট লিখছি, ঠিক আছে, ডেটটা দেওয়া নেই তাই। ডিউ ডেটে কি হয়েছে, অনিল বিলটা ব্যাংকে সেন্ড করে দিয়েছে, বিলটা ব্যাংকে সেন্ড করেছে, তাহলে কি লিখবো, বিল সেন্ড ফর কালেকশন, বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট, বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট। অনিলের কাছ থেকে কি বেরিয়ে যাচ্ছে, বিল চলে যাচ্ছে না, আর কোথায় যাচ্ছে, বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্টে চলে যাচ্ছে। 50,000, 50,000। না স্যার ডিসকাউন্ট হবে না, তো বলেছিলাম না যে পার বিল হিসাবে ব্যাংক ডিসকাউন্ট চার্জ নেয় না, কারণ বিলটা ব্যাংক ডিসকাউন্ট করাচ্ছে না, কিন্তু ডিউ ডেটে অনিল বিলটা কাকে দিয়েছে, ব্যাংককে দিয়েছে। ব্যাংক শুধু কি করছে, ব্যাংক শুধু টাকাটা জগতের কাছ থেকে কালেক্ট করে নিয়ে এসে জমা করে দিচ্ছে। দিনের দিনে কাজ হচ্ছে, বা 2-4 দিনের মধ্যে কাজ হচ্ছে। ব্যাংক ব্যাংক ইনসেন্টিভ বা কমিশন যাই বলো না কেন, এটা ইয়ার এন্ডে নেবে, ইয়ার এন্ডে নেবে। অ্যাজ পার স্ট্যান্ডিং অর্ডার অফ অনিল, ব্যাংক বিভিন্ন কাজ করবে। তার জন্য ডিসকাউন্টিংটা হবে না, ডিসকাউন্টিং চার্জ নেবে না। ধরো অনিল ব্যাংককে ইনফরমেশন দিয়েছে যে আমার এলআইসির টাকা ব্যাংকের থেকে ডাইরেক্ট যেন পেমেন্ট হয়ে যায়, আমার গ্যাসের বিল যেন আমার ব্যাংক থেকে ডাইরেক্ট পেমেন্ট হয়ে যায়, ঠিক আছে। আমার আমার একটা বিল কাটা হয়েছে জগতের উপর, আমি একটা বিল কেটেছি, সেই বিলটা যেন ব্যাংক কালেকশন করে নিয়ে আসে। তো এরকম অনেক কাজ ব্যাংক করে, তার এগেনস্টে একটা অ্যানুয়াল ফিজ নেয়, সেই ফিজটা নেবে, এটা বছরের শেষে হবে, ঠিক আছে। সেটা আমাদের বিল অফ এক্সচেঞ্জের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, এখানে আসবেই না, একেবারে আসবে না। এবার ডিউ ডেটে অনিল কি করেছে, বিলটা ব্যাংকে দিয়ে দিয়েছে, এবার ব্যাংক চলে গেছে জগতের কাছে, জগতের কাছ থেকে টাকাটা কালেক্ট করছে। তো চলো জগতের কাছে আমরা যাই। ডিউ ডেটে জগৎ একটাই জিনিস জানে যে বিল দাও পয়সা নাও, বিল দাও, বিলটা নিল, আর এগেনস্টে কি, টু ক্যাশ অ্যাকাউন্ট, পয়সা নেই নাও, 50,000, 50,000, ঠিক আছে। এইবার ব্যাংক পয়সাটা নিয়ে অনিলের অ্যাকাউন্টে জমা করে দেবে, অনিলের অ্যাকাউন্টে জমা করে দেবে। তাহলে ডেট যখন কিছু বলেনি, তার মানে দিনের দিনে গিয়ে নিয়েও এসছে, দিনের দিনে অনিলের অ্যাকাউন্টে জমাও করে দিয়েছে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, অনেকে কি করে, অনিলের ঘরে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করে। এবার ব্যাংক কখনো অনিলের বাড়িতে এসে বলবে না যে অনিল বাবু আছে, তাহলে নিয়ে যাও এই টাকা, 50,000 টাকা আমি নিয়ে এসেছি, তুমি হাতে হাতে ক্যাশ নিয়ে নাও, ওটা কখনো বলবে না, ঠিক আছে। তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটই তোমাকে লিখতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এবার বিল তো চলেই গেছিল আগে থেকে, তো বিল রিসিভেবল তো আর করতে পারবে না, কি করবে স্যার, বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট। না স্যার, জগতের কাছ থেকে বিল নিচ্ছে না অনিল, জগতের কাছ থেকে টাকা পাচ্ছে না, অনিল টাকা পাচ্ছে ব্যাংকের কাছ থেকে, ব্যাংক জগতের কাছ থেকে গিয়ে বিলটা কালেক্ট করেছে, ঠিক আছে। দেখো অনিলের ঘরে বিল রিসিভেবল যেমন ডেবিট হয়েছিল, বিল রিসিভেবল ক্রেডিটও হয়ে গেছে, বিল রিসিভেবল মুছে গেছে, কথা বুঝেছো। তাহলে বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিটটা পড়ে রয়েছে, বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট একটা ডেবিট হয়ে পড়ে রয়েছে, ঠিক আছে, তার এগেনস্টে আমি টাকা পাচ্ছি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিল সেন্ড ফর কালেকশন, বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট, বিল সেন্ড ফর কালেকশন
অ্যাকাউন্ট। কত? ব্যাংক এখানে থার্ড পার্টি বা মিডল পার্সন হিসেবে কাজ করছে, জাস্ট এখান থেকে কালেক্ট করে, জগতের কাছ থেকে কালেক্ট করে অনিলের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। চলো আজকের জন্য এই পর্যন্তই থাক। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করবে।